নিকের চোয়াল শক্ত হতে থাকে ধীরে ধীরে। রক্ত দিয়ে হাত ধৌত করতে আমার বরাবর পছন্দ বেবি গার্ল। হালাল এখন করলেও চোখ দিয়ে কিনে নিয়েছিলাম আরও 2 বছর আগে। আমি যা একবার চাই সেটা যে কোনো মূল্যে পেয়ে ছাড়ি, আর সঠিক সময় আসলে ছিনিয়ে নিই। আমার জিনিসে কেউ তাকালে তার কলিজে আর মাথা কাটাটা স্বাভাবিক। ইনি ঘন ঘন নিঃশ্বাস টানে, ঘুরিয়ে পেঁচিয়ে বললেও ইনি বুঝছে সবটা। মাথা ভনভন করছে তার। সামান্য তাকানোর জন্য এমন বীভৎস মৃত্যু দিতে হাত কাঁপেনি আপনার? তোমার হাত কাঁপেনি? তোমার হাত কাঁপেনি নিজের চাচাকে 80টা টুকরো করতে? ইনি থমকে যায়, স্তব্ধতার ন্যায় নিকের দিকে তাকায়। নিক শব্দ করে পৈশাচিকভাবে হেসে উঠে। ইনি জড়তা নিয়ে বলে, কিভাবে জেনেছেন? অজানা নয় কোনো জিনিসে নিজের চাচাকে কিভাবে মেরেছ, হাত কাঁপেনি? আমার থেকে বড় সাইকোপ্যাথ তুমি বেবি গার্ল। ভালো মেয়ে ভাবতাম, অথচ তুমি। কি খারাপ মেয়ে? হ্যাঁ, খারাপ। খারাপই তো। সম্মানের জন্য কখনো লড়াই করেছেন নিক জেবরান? এই সৌন্দর্য আমার জন্য অভিশাপ। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি আনাস্তাসিয়া আনি সেদিন ওই নদীতে ঝাঁপ দিতাম, যেদিন আমার জন্মদাত্রী আর জন্মদাতা আগুনে পুড়ে মারা গিয়েছিল। আপনারা হাজারো নারীকে দিয়ে ব্যবসা করান, হাজারো মায়ের বুক খালি করেন। নারীর সম্মান আপনারা বুঝবেন না। এই অভিশাপযুক্ত সৌন্দর্যের জন্য প্রচুর লড়াই করেছি আমি। একসাথে 4 জনের মাথাও কেটেছি আমি। এনি থামে, শ্বাস ফেলে বড় বড় করে। নিক এনির দিকে তাকিয়ে আছে, চোখে স্পষ্ট রাগ। জানতে চাচ্ছেন আমার অতীত, তাই তো? জেনে আর কি করবেন? অতীতের থেকে আমার বর্তমান খুব ভয়ঙ্কর। তবুও স্মরণ করিয়ে দিচ্ছি আপনাকে আমি। আমি কিসের সাথে লড়াই করে এসেছি জানতে যখন চাচ্ছেন, তখন এড়িয়ে যাব কেন? আনাস্তাসিয়া অ্যানি ইরানের রাজকন্যা ছিল। তার বাবা মায়ের রাজকন্যা ছিল। পূর্ণিমার রাতে হয়েছিল তার জন্ম। বাবা মায়ের ভালোবাসার ফলস্বরূপ আমার জন্ম হয়েছিল। খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল বাবা মা। বাবার মতো নীল চোখের অধিকারী আনাস্তাসিয়া অ্যানি, মায়ের মতো লাস্যময়ী সৌন্দর্য, পেয়েছিলাম সব থেকে আকর্ষণীয় সোনালী লম্বা কেশ। ধীরে ধীরে হাসি তামাশা ভালোবাসার মাধ্যমে বড় হচ্ছিলাম আমি। কিন্তু বিধাতা সেটা বেশি দিন টিকিয়ে রাখেনি। নিজের চাচার কুনজর পড়তে থাকে আমার উপর। আমার মাকে প্রচুর নোংরা চোখে দেখতো। 9 বছরে আমি সব না বুঝলেও এটা বুঝি নিজের চাচার খারাপ দৃষ্টি। আল্লাহ পাক এটুকু জ্ঞান দিয়েছিল তখন আমায়। কার নজর কেমন সেটা নিয়ে ধারণা ছিল আমার। একদিন পাপা আর আম্মু ব্যবসায়িক একটা পার্টিতে যায়। আমাকে যেতে বললে আমি মানা করে দিই। আমায় আর জোর করেনি। পাপা আর আম্মু চলে যায়। খালি বাসা, কাজের মামুনি ঘুমোচ্ছে। আমি বাগানে খেলছিলাম। হঠাৎ নিজের চাচার আগমন ঘটে। কেমন দাঁত বের করে বিদঘুটে ভাবে হাসছিল। আমি ছোট থেকে এই লোকটাকে ভয় পাই। কাছে গেলেই কেমন অশালীন ভাবে স্পর্শ করতো। আম্মু মানা করেছে যেন এই লোকটার কাছে আমি না যাই। আমাকে ডাকলেও আর যেতাম না। লোকটার কাছে না গেলে রেগে ভয় দেখাতো আমায়। আমি ভয়ে আম্মুকে জড়িয়ে ধরতাম, কিন্তু সেদিন আর রেহাই পাইনি। আমি লোকটাকে দেখে খেলা রেখেই দৌড় দিয়ে বাড়ির ভেতরের দিকে যাই, কিন্তু তার আগেই লোকটা আমার চুলে ধরে ফেলে। আমি ব্যথায় চিৎকার করে উঠি। ছাড়া পাওয়ার জন্য গলা ফাটিয়ে চিৎকার করতে থাকি আমি। লোকটা পৈশাচিক ভাবে হেসে আমার দিকে তাকিয়ে বলে, বাড়িতে কেউ নেই মামুনি। গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ আসবে না বাঁচাতে। আমি ভয়ে কান্না করতে করতে বলি, আমার ইঞ্জিন মামুনি ভেতরে আছে। উনি পাপার কাছে নালিশ করবে আঙ্কেল। পাপা আপনাকে প্রচুর পানিশমেন্ট দেবে। কি বোকা ছিলাম আমি! যে লোকটা আমার দিকে কলুষিত দৃষ্টি ফেলে ইজ্জত লুটের জন্য এসেছে, তাকে তখনও আঙ্কেল সম্বোধন করছিলাম আমি। ওই বাস্টারটা তখন আমার কান্নায় গলেনি। চাচা জাতকে কলঙ্কিত করার জন্য আমার দিকে হাত বাড়িয়ে দেয় সে। একটা বন্ধ রুমের দিকে নিয়ে যেতে থাকে আমায়। আমি সর্বশক্তি দিয়ে হাত পা ছড়াছড়ি করে চেঁচাচ্ছি। তখনও বুঝতাম না আমার ইজ্জত লুট করতে নিয়ে যাওয়া হচ্ছে। শিশু সুলভ মন বলছিল আমায় মেরে ফেলবে, তাই নিয়ে যাচ্ছে। এর মধ্যে ইঞ্জিন মামুনি আন্টি লোকটাকে পেছন থেকে জাপটে ধরে। উনি কাজের লোক হলেও আমি তাকে আরেকটা মা মনে করি। রাশিয়ান ছিল উনি। বাংলা বলতে পারতেন না, ভাঙা ভাঙা ভাবে বলতো। আমি মামুনি বলে কান্না করে উঠি। পুরুষ মানুষের শক্তির সাথে একটা নারী বরাবরই তুচ্ছ। প্রচুর ধস্তাধস্তি হয় মামুনি আর ওই বাস্টারটার মধ্যে। মামুনি আঘাতে রক্তাক্ত হয়ে পড়েছে, তবু আমায় বাঁচাতে লড়াই করে যাচ্ছে। মামুনির রক্ত দেখে কাঁদতে ভুলে যাই আমি। তখন হুট করে বড় একটা ভাব চলে আসে আমার মধ্যে। আমার চুলে ক্লিপ ছিল। রাগে বাম হাতে ক্লিপটা খুলে লোকটার চোখের মধ্যে ঢুকিয়ে দিই আমি। লোকটা মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। চোখে ধরে গলা ফাটিয়ে চেঁচিয়ে ওঠে। আমি সেই দিকে না তাকিয়ে মামুনির কাছে দৌড়ে যাই। কিছুক্ষণের মধ্যে আব্বুও আসে। এমন তছনছ অবস্থা দেখে প্রচুর অবাক হয়।
নিজের ছোট ভাইকে কাতরাতে দেখে ভ্রাতৃস্নেহ কান্না করে চেঁচিয়ে ওঠে। অথচ আমার বাবা তখনও জানেইনি তার মেয়েকে কলুষিত করতে এসেছিল এই লোকটা। মিথ্যে বলবো না, বাজেভাবে ছুঁয়েছে আমায়। যে জায়গায় স্পর্শ করা বারণ ছিল সেখানেও বাদ দেয়নি। মামনি সব ঘটনা খুলে ফেলে। পাপা সেদিন জানোয়ারটাকে প্রচুর মেরেছে, মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমুর যেন এতদিনে জমিয়ে রাখা রাগ কিছুটা কমেছে। লোকটাকে ছটফট করতে দেখে হাসি দেখেছি আমি। এরপর চলে যায় আরো 4 বছর। আমি 14 বছরের এক নাবালিকা। স্কুলে খবর যায় আমাদের বাড়িতে আগুন লেগে গিয়েছে, ভেতরে পুড়ে ছাই হয়েছে আমার বাবা মা। স্কুল থেকে চলে আসি আমি, নিয়ে আসা হয় আমায়। কান্না করতে করতে কতবার যে জ্ঞান হারিয়েছে তার হিসেব নেই। হঠাৎ দেখতে পাই চাচারূপী নর পশুটাকে, হাসছে সে, কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি সবাইকে বলেছি আমার বাবা মাকে এই লোকটা মেরেছে, এই লোকটাকে সেদিনকার মারের প্রতিশোধ নিতে ওদেরকে পুড়িয়ে দিয়েছে, আমাকেও কলুষিত করে ফেলবে। সেদিন শুধু পাপা আর আম্মুই মরেনি, সাথে ইঞ্জিন মাম্মু ছাই হয়ে গিয়েছে। যেদিন আমার বাবা মা মরেছে সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার নাম করে অশালীনভাবে বারবার ছুঁয়েছে। নিরুপায় আমি শুধু কাঁদছিলাম। আমাকে আমার পাপার বন্ধু গালিব আঙ্কেল নিয়ে আসে। কি আশ্চর্য, বাইরের লোক, সামান্য আত্মার সম্পর্ক মাত্র, অথচ আমাকে মেয়ের মতো দেখতেন। অথচ নিজের চাচা দেখতো অশুভ নজরে। সেখানেও কেটে যায় 1 বছর। বাবা মায়ের মামুনির স্মৃতি ভাসতে থাকে আমার মধ্যে। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ভেতরে, এমন এক আগুন যেটা দিয়ে ছাড়খাড় করে দিতে ইচ্ছে করছিল সবকিছু। রাত 1টা পর্যন্ত ছুরি ধার করি আমি। এরপর নিঃশব্দে বেরিয়ে যাই চাচার বাড়ির উদ্দেশ্যে। জানতাম এদিক সেদিক হয়ে গেলে জীবন নিয়ে আর ফেরত আসবো না আমি। আমি জানি না তখন আমার এত সাহস কোথা থেকে জেগে উঠলো। বরাবরই ভীত প্রকৃতির আমি, অল্পতেই নরম হয়ে যাই। হেঁটে হেঁটে গিয়েছি আমি চাচার বাড়ি। চুলগুলো ছিল খোলা। এই নীল চোখের গভীরতায় সবাই হারিয়ে যায়, কিন্তু এই চোখে সেদিন ছিল প্রতিশোধের আগুন। দরজার সামনে টোকা দিতেই দরজাটা খুলে দেয়। আমি শূন্য চোখে ভেতরে প্রবেশ করি। বাড়িতে কেউ ছিল না, একজন স্টাফ ছাড়া পুরো বাড়ি পিন পিন নীরবতা। দরজা খুলে দেখি চাচা উবুর হয়ে ঘুমিয়ে আছে। দরজাটা নিঃশব্দে লাগিয়ে দিই। এরপর নিয়ে আসা বাঁধন নিয়ে শক্ত করে বেঁধে ফেলি তাকে। লোকটা মদ খেয়ে টাল হয়েছিল, তাই শুধু করছিল। আমি ছুরিটার মধ্যে চুমু খেয়ে ঘুমন্ত চাচার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। এমনভাবে চেহারাকে বিকৃত করেছিলাম যে যে কেউ দেখলে জ্ঞান হারাবে। মনের জেদ আর রাগ মেটাতে টুকরোতে পরিণত করি তাকে। গণনা করে দেখলাম 80টা টুকরো। ব্যাস, শেষ করেছিলাম একজনকে। তবে সিক্রেট হলো সেদিন স্টাফটাও আমাকে প্রচুর সাহায্য করেছে। নিক রাগে চোয়াল শক্ত করে ফেলছে। আচমকা এনির বাহু ধরে বলে। কোথায় খবর দেওয়া হয়েছে? এনি পানির দিকে তাকিয়ে বলে। পানি খেতে চাই। নিক এগিয়ে দেয়। এনি ঠকঠক করে খেয়ে বলে। কবর দেয়নি, মাংসটা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলাম। আর হাড্ডি গলিয়ে পুতুল বানিয়েছি, যাতে ওই বাস্টারটা সবসময় আঘাত করতে পারি। যখন আমি অতিরিক্ত রেগে যাই তখন রাগ নিয়ন্ত্রণ করতে পুতুলের গায়ে আগুনের ছ্যাঁকা দিতাম। ব্যাস, আমার রাগ নিয়ন্ত্রণে চলে আসতো। নিক ছোট কামড়ে হেসে বলে। ভেরি গুড বেবি গার্ল, আই ফিল সো প্রাউড। 1000 চমু তোমার জন্য বরাদ্দ করলাম। এনি শব্দ করে হাসলো। নিক গম্ভীরতা চেনে বলে। আমার খুন থেকে ভয় পাও কেন তাহলে? মাতাল আর সজ্ঞান দুইটা ব্যবধান আছে। আমি তখন প্রতিশোধের নেশায় ডুবেছিলাম। মারতে হাত কাঁপেনি আমার, কিন্তু যখন সজ্ঞানে আসি তখন বুঝতে পারি কি করেছি আমি। নিজের হাতকেও ভয় পেতে শুরু করি আমি। পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল আমার। মানসিক রোগীতে পরিণত হই। তখন থেকেই রক্তে ফোবিয়া আমার। রক্ত দেখলে নিজের মধ্যে থাকি না আমি, মানসিকভাবে মরে যাই যেন। যেমন এখন ধীরে ধীরে মরছি আমি। আঙ্কেলের বাসা থেকে পালিয়ে আসি তখন। রাস্তায় কান্না করছিলাম বসে বসে। হায় রে নিয়তি, রাজকন্যা কান্না করছিল পথিকের মতো। সেদিন রাতে নাবিক ভাইয়ের সাথে দেখা হয় আমার। ওনাকে আমি আগে থেকেই চিনতাম। যখন আমি আরো ছোট ছিলাম তখন প্রায় সময়ই আমাদের বাড়ি যেত। আমাকে খুব আদর করত, মায়া করত, বন্ধু ছিল আমার বলতে গেলে। পাপার সাথেও ভালো সখ্যতা ছিল। আম্মু প্রচুর ভালোবাসতো ওনাকে। উনি তুরস্কে ইস্তাম্বুলে গিয়েছিল ব্যবসার ক্ষেত্রে। আমাকে রাস্তায় দেখে বাসায় নিয়ে আসে। নিজের একজনকে পেয়ে খুব ভালো লাগছিল আমার। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। 2 মাস চিকিৎসা দেওয়া হয় আমায়। সেখানেই নাজলি আপুর সাথে আমার দেখা, বোন হয়ে ওঠে আমার। শুরু হয় আমার হাসি খুশি জীবন, ঠিক আগের মতো। কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো সব লন্ডভন্ড করে দিয়েছেন। ইজ্জত বাঁচাতেই সব যুদ্ধ। আমার নিজের বাবা মাকে হারালাম, অথচ আজ আমি নিলাম কেন্দ্র থেকে তুলে আনা কারো রক্ষিতা। আমাকে বিয়ে করেছে ঠিক, কিন্তু
কোনোদিনও স্ত্রীর সম্মান দেননি। বাবার ছায়া নেই আমার উপরে। সবাই তিলে তিলে কষ্ট দিচ্ছে। কলিজায় ক্ষত হয়ে গিয়েছে আমার। আর পারছি না সহ্য করতে আমি। এনি ঘন নিঃশ্বাস টেনে বলে, নিয়তি কেন আমাকে বারবার নরকে ঠেলে দেয়? কেন স্বাভাবিক জীবন পার করতে পারছি না আমি? বৃদ্ধ লোকটার অন্যায় কি? তোমার দিকে তাকিয়েছে মিসেস চিত্রার খনি। দেয়ালে টাঙানোর প্রতিটা বিকৃত শরীর মিসেস চিত্রার খনির। এনি ছটফটিয়ে উঠে। মাসিকে রেপ করা হয়েছিল? নিক কাঁধ নাড়িয়ে রিভলভার টেবিলের উপর রাখে। এনি চোখের পানে ছেড়ে চোখ বন্ধ করে বলে, এইভাবে না হোক, অন্যভাবে কোনো একদিন আমিও হারিয়ে যাব। সে এনি আর কথা বলতে পারেনি। নিক এনিকে বুকের সাথে জাপটে ধরে। সময় ব্যয় না করে বেরিয়ে যায় টর্চার সেল থেকে। ডিভানের উপর বসে এনির দিকে এক পলক তাকায়। এনি শ্বাস টানছে ক্ষণ ক্ষণ। আচমকা নিক ঝাঁপিয়ে পড়ে এনির দিকে। চুমুর বর্ষণ দিতে থাকে পুরো গালে মুখে। অধৈর্য গ্যাংস্টার বস এক উন্মাদে পরিণত হয়। নিক প্যান্টের পকেট থেকে রিমোট বের করে মিনারের সমস্ত কাউচ নিভিয়ে নামিয়ে দেয়। কালো শক্ত কাউচ ভেঙে এই মুহূর্তে কারোর আসার ক্ষমতা নেই। নিক এনিকে নিয়ে এক ঝটকায় ঘুরিয়ে ফেলে। কুর্তির ফিতে টান দিয়ে খুলে ফেলে। ফিতে খুলে ফেলাতেই অনেকাংশ জায়গা উন্মুক্ত হয়ে যায়। নিক সেখানে পাগলের মতো উষ্ঠ ছোঁয়ায় ছুটছি ফিসফিস করে বলে, বলেছিলাম 1000 চুমুর বর্ষণ পড়বে। আমার এক জায়গায় চুমু দিতে ভাল লাগে না, তাই পুরো সর্বাঙ্গে বেছে নিলাম। কন্ট্রোল হারিয়ে যদি অতিরিক্ত কিছু হয়ে যায় তাহলে ডোন্ট মাইন্ড। এনি রাগে ক্ষোভে নিকের বুকে ধাক্কা দিয়ে বলে, শেমলেস। কষ্টের অতীত বলেছি, কলিজা ফেটে যাচ্ছে আমার। আর উনি এসেছে বাসর করতে। স্থান কালের ঠিক নেই আপনার। যেখানে সেখানে চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়েন। সরুন উপর থেকে। এনি নিককে সরিয়ে দিতে দিতে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেটা সুযোগ হয়নি। নিক উষ্ঠজোড়া আটকে ফেলে অন্য হাতে। বেল্ট দিয়ে হাত বেঁধে ফেলে। সময় কুড়িয়ে যায়। গ্যাংস্টার বসের তীব্র উন্মাদ স্পর্শ। প্রতিবারের মতো এনি তাতে ধর চেপে সহ্য করার চেষ্টা চালাচ্ছে। এত বড় একটা কষ্টের কাহিনী বলেছে, কোথায় একটু কষ্ট পাবে সেটা না করে ডাইরেক্ট। প্রভাতের আত্মপ্রকাশে সেই ক্ষণে সম্পূর্ণ হয় যখন গভীর রাতে স্তব্ধতা ধীরে ধীরে সরে গিয়ে পূর্বাকাশে আলো আধারের সূক্ষ্ম দৈত্যতা স্পষ্ট হতে শুরু করে। তখন দিগন্ত রেখা অনিন্দ রক্তিম কিরণে আলোকিত হয়ে এক প্রকার অচেনা মহিমার ইঙ্গিত বহন করে, যেন প্রকৃতির সুপ্ত পৃথিবীকে ধীরলয়ে পূর্ণ জাগরণের আহ্বান জানায়। শিশির শক্তি পাতাগুলোর উপর আলোর প্রথম স্পর্শ এমন এক স্বচ্ছ জ্যোতি সৃষ্টি করে যা মনে হয় যেন নিঃশব্দে গঠিত কোনো স্বর্গীয় আচ্ছাদন পৃথিবীর বুকে বিছিয়ে দেওয়া হয়েছে। পাখিরা সেই আবির্ভাব মুহূর্তে নিজেদের সুমধুর কাকলিতে পরিবেশকে আন্দোলিত করে তোলে, আর তাদের শৈলাধ্বনি প্রভাতের আকাশে এমনভাবে প্রতিধ্বনি হয় যে মনে হয় যেন অদৃশ্য কোনো সঙ্গীত আকাশের গম্বুজে নবদিবসের আরম্ভ সঙ্গীত রচনা করছে। বাতাসের নিম্নগত খসখসে স্রোত তখন এক ধরনের অপরিচিত পবিত্রতা ধারণ করে। প্রতিটি কণিকা নবোদিত সূর্যালোকের সূচি আভায় অভিশক্তি হয়ে নীরব আশীর্বাদের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। দূরবর্তী নদীর জলে সূর্যের প্রথম কিরণ প্রতিফলিত হয়ে আকাশের রঙকে আরো গম্ভীর করে তোলে। জলরাশির বুকে প্রভাতের আসল রহস্য নিঃশ্বাস ফেলে লুকিয়ে রয়েছে। এই সমস্ত দৃশ্য সংমিশ্রণে প্রভাত এমন এক দ্যুতিময় শুভক্ষণে রূপান্তরিত হয় যা মানুষকে মনে করিয়ে দেয় জীবন প্রতিদিন নতুনভাবে আরম্ভ হওয়ার অদৃশ্য কিন্তু গভীর অধিকার নিয়ে পৃথিবীর বুকে স্থিত থাকে। সকালের মিষ্টি এই মুহূর্তে গম্ভীর মুখে বসে আছে। ডক্টর ইসাবেলা এনিকে পরীক্ষা করছে। এনি লজ্জায় চোখ বন্ধ করে আছে। আগে যতবার ডক্টর ইসাবেলা এসেছে ততদিন সে অজ্ঞান অবস্থায় ছিল। সামনাসামনি সাক্ষাৎ হয়নি কোনোদিনও। ডক্টর ইসাবেলা এনিকে ভালোভাবে পরখ করে। সামান্য ভয় নিয়ে নিকের উদ্দেশ্যেই বলে, ম্যামকে কিছুদিন রেস্টে থাকতে দিন স্যার। নিক কপালে ভাঁজ ফেলে বলে, পুরো দিন রুমের ভিতরে থাকে, কোনো কাজ করো না, রেজিস্টার কিভাবে দিব? ডক্টর ইসাবেলা চোখের পাতা নাড়িয়ে ছোট ভিজালেন। মেকি হাসি দিয়ে বলে,
এসব রেস্ট নয়, কয়েকদিন ওনার কাছে আসবেন না। নিক কপাল কুঁচকে তাকায় ডক্টর ইসাবেলার দিকে, এক পলক তাকে ধমকে উঠছে। আউট। ডক্টর ইসাবেলা কেঁপে উঠছে নিকের ধমকে। এনি চোখ মেলে তাকায় হিংস্র পুরুষটার দিকে। এনি চোখ দিয়ে ইশারা করে বেরিয়ে যাওয়ার জন্য ডক্টর ইসাবেলা আর দাঁড়ালেন না। যত দ্রুত সম্ভব রুম ত্যাগ করে ডক্টর ইসাবেলা চলে যেতেই নিক চোয়া শক্ত করে সেদিকে তাকিয়ে বলে, বলের ডাক্তার হয়েছে, চিকিৎসা করতে এসে বলে কাছে যাবেন না। কাছে মিছে করে যায় নাকি? এমনি নিজে তো কাছে যেতে বাধ্য করে। এনি শুনল নিকের কথাটা, কিন্তু কথাটা তার সহ্য হলো না। বিছানার চাদর টেনে বলে, আমি আপনাকে বাধ্য করি? অসভ্য নির্লজ্জ জানোয়ার আপনি। লজ্জা নেই আপনার? এসব পার্সোনাল বিষয় ডক্টর নিয়ে চলে আসেন আপনি। নিক কপাল কুঁচকে ফেলে এনির দিকে তাকিয়ে ছুঁচ কামড়ে বলে। পার্সোনাল? এনি থতমত খেয়ে যায়, শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলে, এই বিষয়ে আলোচনা করতে চাই না। আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। রুম থেকে বেরিয়ে যান এখন। নিক চোখ ছোট ছোট করে বলে, আমার রুমে শুয়ে থেকে আমার রুম থেকে বেরিয়ে যাওয়ার আদেশ করো কোন সাহসে? এনি দৃষ্টি নত করে ফেলে। এই প্রশ্নের উত্তর নেই তার কাছে। নিক ডিভানের মধ্যে বসে, এনি রাগে নিজের চুল খামচে ধরে। নিক সেদিকে তাকিয়ে বলে, চুমুর পরিমাণ কি কম ছিল? পোষায় আনে তোমার? সাপের মতো এমন ফুসফুস করছো কেন? এনি চোখ শক্ত করে নিকের দিকে তাকায়। নিকের অধরে লেগে আছে বাঁকা হাসি। এনি কিছুটা গম্ভীরতা পালন করে বলে, পিল দিন আমাকে। নিক দাঁতে দাঁত পিষে চোখ শ্রোতা অথচ শান্ত কণ্ঠে বলে, নো বেবি গার্ল। কেন? কি চাইছেন আপনি? কিছুই না। তাহলে পিল দিচ্ছেন না কেন? টাকা নষ্ট করতে ইচ্ছুক নই। এনি রক্তনাথ চোখে বলে, বাহানা খুঁজবেন না। বুঝতে চাইছেন না কেন? আমি আপনার অস্তিত্ব নিজের মধ্যে রাখতে চাই না আমি। তোমাকে দিয়েছে কি আমার অস্তিত্ব? এনি অবাক হয়ে তাকায়, ঠোঁট কামড়ে কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস ফেলে বলে, নির্লজ্জ লোক। এখন কি এটা ভেঙে ভেঙে বোঝাবো আপনাকে? অসভ্যতামি না করে আমাকে মেডিসিন দিন। নিক গিরিবাদেশ নাড়িয়ে বলে, তোমার চিত্রামশি দিয়ে যাবে না বেবি গার্ল? ইনি চমকে হচ্ছে নিকের কথা, অবাক হয়ে বলে, আপনি জানতেন সবকিছু? নিক ডিভান থেকে উঠে দাঁড়ায়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এই মহিলা। আগে জানলে রুহটা আমার হাতেই যেত। ভাগ্য মন্দ, অন্যের হাতে গিয়েছে, নিজের হাতে মারতে পারিনি। এনি চাদর খামচে ধরে বলে, তাহলে খুনিদের শাস্তি কেন দিয়েছেন? রেপ করেছে তাই। আমার বাড়ির স্টাফকে মারার রাইট অন্যকে দেয়নি। জানোয়ার আপনি। ধ্বংস হবেন একদিন। মিলিয়ে নিয়েন আমার কথা। ধ্বংসের শেষ পথে যেদিন দাঁড়াবো সেদিন সেই খাত থেকে তুমি আমাকে নিয়ে আসবে। কত কনফিডেন্স! মানুষ রূপী জানোয়ারকে নাকি আমি বাঁচাবো? নিক কিছু বলতে গিয়েও থেমে যায়। তার দৃষ্টি যায় এনির হাতের দিকে। দুই পা এগিয়ে হাতটা চেপে ধরে ক্ষতস্থানে তাকিয়ে বলে, এই ক্ষতস্থান কিসের? এনি নিজের হাতের দিকে তাকায়। রান্না করার সময় গরম পাত্রে ছ্যাঁকা লেগেছিল, ফলে জায়গাটা কিছুটা কালো হয়ে গিয়েছে। এনি হাতটা ঝটকা দিয়ে সরিয়ে বলে, পুরো জায়গা ঝলসে যাক, তাতে আপনার কি? নিক চল শক্ত করে ফেলে। রিজেকশন তার একদম পছন্দ নয়। ক্রুদ্ধতা নিয়ে এনির হাতটা পুনরায় চেপেই ধরে। এনি নাক মুখ খিচে ফেলে। ক্ষতের জায়গায় কিছুক্ষণ তাকিয়ে বলে, পড়েছে কিভাবে? গরম পাত্রে ছ্যাঁকা লেগেছে। নিক চোখ গরম করে তাকিয়ে বলে, গরম পাত্র ধরতে গিয়েছো কেন? রান্না কি ফ্রিজে বসিয়ে করব? আর পুড়েছে তাতে আপনার কি? আমার শরীরের আঘাত দেখলে তো প্রচুর আনন্দ অনুভব করেন আপনি। এতেও খুশি হন? নিক এনি চোয়াল চেপে ধরে বলে, ফাক অফ বেবি গার্ল। গলার আওয়াজ উপরে উঠে কোন সাহসে? অসুস্থ তাই আঘাত করতে চাইছি না। আনন্দ আসে তখন যখন নিজে ক্ষত করি। হার্ড রোমান্সের সাথে মানিয়ে নিতে হবে, কারণ আমি সাধারণভাবে স্পর্শ করতে পারি না। এই শরীরে ক্ষত হবে আমার স্পর্শে। অন্য কোনো কারণে ক্ষত হলে সেটা সহ্য করব না। নিক কথাগুলো বলে বিছানা থেকে উঠে দাঁড়ায়। কাবার্ড খুলে কিছু একটা বের করে পুনরায় এনির সামনে এসে বসে পড়ে। ডান হাতটা হালকা স্পর্শে নিজের উরুর উপর রাখে। মলমের কৌচো থেকে সামান্য মলম নিয়ে নিজের বৃদ্ধা আঙ্গুলি লাগিয়ে ক্ষত স্থানে চারিদিকে লাগিয়ে দিতে থাকে। মুখটা গম্ভীর, ফর্সা মুখটা কেমন লাল হয়ে আছে। এনি ব্যথায় মুখ খিচে ফেলে। নিক সেখানে সামান্য ফু দিয়ে আরেকটু মলম হাতে নিয়ে নেয়। এনি তাকায় নিকের মুখের দিকে। কতটা ভালো মানুষ মনে হচ্ছে লোকটাকে।
নিকের এমন ব্যবহারে প্রচুর অবাকও হয়। চাবুকের আঘাত আরো বিভিন্ন আঘাতে কতবার ব্যথা ছটফট করেছে, রাতে ঘুমোতে পারতো না যন্ত্রণায়। কই তখন তো মলম লাগাতে আসেনি, এখন কেন এমন বেপরোয়া ভাবে মেডিসিন দিয়ে দিচ্ছে? এনি নিঃশ্বাস টেনে কপাল কুঁচকে ফেলে, নিকের দিকে তাকিয়ে বলে। এই মলমের গন্ধটা প্রচুর পরিচিত। নিক গম্ভীর, যেন কারোর কথা সে শুনেনি। এনি ছটফটিয়ে বলে। এই মলম কোথা থেকে এসেছে? আপনার কাছে আসলো কি করে? এই গন্ধটা অতি পরিচিত। প্রতিদিন সকালে নিজের শরীর থেকে এই মলমের গন্ধ পেতাম আমি। যখন ঘুমে থাকতাম তখন হয়তো ক্ষতের চিত্রামাসি লাগিয়ে দিয়ে যেত, কিন্তু আপনার কাছে আসলো কি করে? নিক হাত ছেড়ে দিয়ে বিরক্তির চোখে তাকায় এনির দিকে। চোখের নিচে কেমন কালো হয়ে যাচ্ছে, ধবধবে ফর্সা মুখটা, এটা খুবই বেমানান। নিককে বিরক্ত হতে দেখে এনির গভীর নিঃশ্বাস ফেলে। নিক এখনো এনির হাতে ফু দিয়ে দিচ্ছে। এনি রিয়াকশন দিতে ভুলে গেছে। এটা কি সে নিক জেবরান, যে কাল কালো তাকে মানসিক যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছিল প্রায়? নিকের ঘাড় পর্যন্ত চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁটের পাশের তিলটা আরো আকর্ষণীয়। এনি সেদিকে তাকে আচমকাই বলে। আমার জীবনে যখন এসেছেন তখন কাল বৈশাখী ঝড়ের মতো কেন আসলেন? একজন নায়ক হয়ে কেন অস্তিত্বে মিশলেন না? যদি ভালো হতেন তবে কবেই প্রেমে পড়ে যেতাম। বাট আফসোস, চরম লেভেলে ঘৃণা করি আমি আপনাকে। ভালোবাসেন আমাকে নিক জেফরান? নিক ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণের মধ্যে তার চেহারার রং পরিবর্তন হতে থাকে। নিক ভাঁজ করে বলে। তোমাকে আমার প্রেমিক পুরুষ মনে হয়েছে? ভালোবাসার জন্য জনতার কাছে হাত পাতবে? আমি ভেলিয়ান ব্লাড রোজ। আমার আর তোমার মধ্যে যে আসবে তার দেহকে খণ্ড বিখণ্ড করতে আমার হাত কাঁপবে না, বরং পৈশাচিক আনন্দ লাভ করব। কেন এত বর্বরতা আপনার মধ্যে? আমাকে 1000 জন পুরুষ দেখলে এত কেন রেগে যান? পাচার কেন্দ্রে এতজন পুরুষের লালসা থেকে কেন বাঁচিয়েছেন আমায়? কেন নিলাম কেন্দ্র থেকে তুলে আনলেন আমায়? আর কেনই বা নিজের কাছে রেখে শারীরিক মানসিকভাবে আঘাত করছেন কেন? নিক এনির হাতটা সরিয়ে দিয়ে ঈগল চোখে তাকায় এনির দিকে। প্রশ্ন করতে ভয় করছে না? উত্তর জানতে চাইছি। আর আঘাত করবেন না জানি, আমি অসুস্থ। নিক ঠোঁট কামড়ে হেসে বলে। তেরামি করলে মৃত্যুর আগে পর্যন্ত আমার অত্যাচার তোমাকে বহন করতে হবে। আমার কথা অনুযায়ী চলো, পৃথিবীর সমস্ত সুখ তোমার পদতলে এনে রাখবো। আপনার কোন কথাটা শুনতে বলছেন? 4 দেয়ালের মধ্যে যাতে আজীবন বন্দি থাকি? আলো বাতাস কিছুর সংস্পর্শে যেন না যাই? আদৌ এভাবে জীবন পার করা যায়? আমি মুক্ত আকাশে ঘুরে বেড়ানো পাখি, গ্যাংস্টার বস। বন্দি দশা আমার জন্য নয়। এই রুম আমার কাছে মৃত্যুর থেকেও কষ্টদায়ক। আপনি সুস্থ মানুষ নন। রেগে গেলে আপনি হিংস্র হায়নাতে রূপান্তরিত হন। এই উত্তাপ আমি সহ্য করতে পারি না। আমি সাধারণ জীবন থেকে বাঁচতে চাই, হালাল জীবন যাপন করতে চাই। আপনার এই নিষিদ্ধ দুনিয়ায় বাঁচতে পারবো না আমি। নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব একদিন। এনি আর বলতে পারলো না। নিক এনির গলাটা চেপেই ধরে নিজের কাছে নিয়ে আসে। চোখে চোখ রেখে চোয়া শক্ত করে বলে। সবকিছু তোকে গ্রহণ করতে হবে। তোর দিকে কেউ তাকালে আমি সহ্য করতে পারি না। তোর দিকে তাকিয়ে আমি নিজেই ধ্বংস হয়ে যাচ্ছি। মেয়ে জাতিকে ঘৃণা করে আমি, অথচ একই রুমে দিনের পর দিন এক মেয়ের সাথে কাটাচ্ছি। I keep breaking all my own rules again and again. Girls become ruined, characterless. Yet, I tied her to my fucking life. There's no escape anymore. এনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে। আপনার মাও কিন্তু একজন মেয়ে। নিকের চোখে রক্ত ভেসে ওঠে। মুহূর্তেই শান্ত গ্যাংস্টার বস অশান্ত রূপ ধারণ করে। হাতের চাপ আরো শক্ত করে তুলে বলে। খবরদার, এই চরিত্রহীন মহিলাকে আমার মা বানাবে না। একজন পতিতাওয়ালার বেশ্যা আমার মা হতে পারে না। নিক গর্জে ওঠে। এনি কেঁপে উঠছে নিকের কথায়, ব্যথা ভুলে গিয়ে বলে। নিজের মাকে নিয়ে এত বাজে মন্তব্য কেন করছেন? জন্মদাত্রী সে আপনার। নিক ঘন ঘন শ্বাস টানে, কেমন খ্যাপা বাঘ হয়ে উঠেছে। এনি ভয় শুকনো ঢোক গিলে। নিক এনির দুবাহু চেপে ধরে বলে। এই মহিলা আমার বাবার খনি, আমার বোনের খনি, আমার দাদা দাদির খনি। আমার কোনো মা নেই। পুনরায় মা সম্বোধন করলে জিব্বা কেটে ফেলবো। এই কারণে মেরে ফেলেছেন নিজের মাকে? নিক কপাল কুঁচকে বলে। কিভাবে জানো? আপনি নিজেই বলেছেন। মাতাল অবস্থায় বারবার বলেছিলেন নিজের মাকে খুন করেছেন। এই হাতে মায়ের রক্ত লেগে আছে। নিক চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টেনে বলে। ভুলে যাও এসব। দ্বিতীয়বার যাতে এসব রিপিট করতে না দেখি।
এনি নিকের অস্থির মুখের দিকে তাকায়। আচমকা নিকের ঘাড় চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে আসে। ঠোঁটের পাশে তিলটাতে হাত ছুঁয়ে মিষ্টি সুরে বলে, প্লিজ বলুন না, কেন মেরেছিলেন ওনাকে? নিক কপাল কুঁচকে ফেলে। এত কাছে এনিকে দেখে অস্থির হয়েছে। পুরুষত্ব মনটা জেগে উঠতে চাইছে। এনির কোমর চেপে ধরতে গিয়েও আটকে যায়। ডক্টর ইসাবেলার কথা মনে হতে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। নিক ঘন ঘন নিঃশ্বাস টেনে এনিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। বিছানা থেকে উঠছে আর এক মুহূর্ত দাঁড়ালো না। বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। এনি বেকুবের মতো তাকিয়ে থাকে নিকের দিকে। এত সুন্দর নাটক করেও কথা বের করতে পারলো না। অবসন্ন সন্ধ্যার গভীর ম্লানতায় যখন শহরের বহমান কোলাহল নিঃশব্দে গলে গিয়ে অদৃশ্য হতে থাকে, তখনই সেই সমৃদ্ধশালী বারটির ভারী কাচের দরজাটি এক অজ্ঞাত সুরের মতো ধীরে স্থিরতায় খুলে যায়। এখানে আগত প্রতিটি পথিককে এক অচেনা মায়াবী জগতের অন্তর্গত শ্বাস নিতে আহ্বান জানাচ্ছে। অভ্যন্তরে প্রবেশ মাত্র চোখে পড়ে উঁচুতর সিলিংয়ের কেন্দ্রীয় গম্বুজ থেকে ঝুলে থাকা বহুমুখী কাজ খচিত ঝাড়বাতির স্বর্ণাভ জ্যোৎস্না। এটা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে পড়তে পালিশকৃত ওক কাঠের বার কাউন্টারে এমন এক রাজকীয় দৃপ্তি প্রক্ষেপণ করে, যেন সেটি কোনো বিস্তৃত ইউরোপীয় প্রাসাদের পরিত্যক্ত সিংহাসনের আধুনিক প্রতিরূপ। দেয়াল জুড়ে সারিবদ্ধভাবে সংগৃহীত প্রাচীন ওয়াইন ভল্টগুলো তাদের ধুলো ছোঁয়া লেভেলের নীরবতা নিয়েই বহু শতাব্দী পার করে আসা অভিজাত সভ্যতার সুগভীর স্মৃতি বহন করে। এইটা সেই নিস্তব্ধতার মধ্যেই মৃদু জ্যাজ সুরের ধারালো তানগুলি বাতাসের সুরেলা স্তরকে ছিন্ন ভিন্ন করে পরিবেশকে এমন এক অনিবার্য রহস্য ঘনতায় আবদ্ধ করে। এখানে যেন অদৃশ্য কোনো শক্তি উপস্থিতি প্রতিটি আত্মাকে নিজের অভ্যন্তরের গোপন অস্থিরতার মুখোমুখি দাঁড়াতে বাধ্য করেছে। বারটেন্ডারের নিখুঁত দক্ষতায় নির্মিত প্রতিটি ককটেল তার স্বচ্ছ বাষ্প মাখা কুয়াশা ও সুগন্ধি তীব্রতার সমন্বয় এমনভাবে পরিবেশে ছড়িয়ে পড়ে, যেন কোনো প্রাচীন রসায়নবিদের রচিত মায়াবী মদ, যা স্বাদ গ্রহণের মুহূর্তে অনুভূতির গভীরতম স্তরকে জাগ্রত করে তোলার ক্ষমতা রাখে। নরম অ্যাম্বার আলোয় টেবিলের উপর নাচতে থাকা ছায়াগুলো ধীরে ধীরে প্রসারিত ও সুকঞ্চিত হয়ে বারটিকে এমন এক অজানা তবু অদ্ভুতভাবে মনোহর আবেশে সম্পৃক্ত করে, যার কারণে এখানে প্রবেশমাত্র সময়ের স্বাভাবিক প্রবাহ থমকে গিয়ে সমস্ত অস্তিত্ব যেন সাময়িকভাবে এক চিরন্তন নিস্তব্ধতায় রুদ্ধ হয়ে যায়। এখানে আগত মানুষগুলো তাদের ব্যক্তিগত একাকিত্ব বা অস্থিরতার ভার যতই বহন করুক না কেন, মুহূর্তের জন্য এই বারটির মায়াবী অন্ধকারে আশ্রয় খুঁজে পায়, যেন এটি কোনো বিদেশি নগরীর হৃদয়ে লুকিয়ে থাকা গোপন অভিজাত আশ্রম, যেখানে প্রতিটি নিঃশ্বাসও রহস্যে মোড়ানো থাকে। এই বারে কোনো নগ্ন নারী অবয়ব নেই। নারী সান্নিধ্য গ্যাংস্টার বস নিক জেব্রানের পছন্দ নয়। কোনো নারী এসে ঢলে পড়লে রক্তপাত হতে পারে, তাই তার উপস্থিতি যেখানে থাকবে সেখানে নারীদের কোনো চিহ্ন থাকা যাবে না। গোলাকৃতির একটা টেবিলের সামনাসামনি বসে আছে নিক আর নাভেদ। টেবিলের উপর সাজানো আছে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য, কোকেইন, হেরোইন, ম্যাথামফেটামিন, ক্রিস্টাল ম্যাথ, এলএসডি, এমডিএম, এক্সটাসি, কেটামিন, জিএইচবি, ফেন্টানিল, আফেম, পিসিপি, হাশিশ, হ্যাশ, অ্যামাফেটামিন, সাইলোসাইবিন, মাশরুম, ম্যাজিক মাশরুম, সিনথেটিক ক্যানাবিনিডোস, আরও বিভিন্ন ধরনের নেশাদ্রব্য। নিক হাফ গ্লাস কোকেন নাবিদের দিকে এগিয়ে দেয়। নাবিদ সেদিকে এক পলক তাকে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, তোর মতো হারাম জিনিসে অভ্যস্ত নই আমি। ফ্রু নাচালো, গ্লাসটা নিচের দিকে এনে ছুঁচ কামড়ে ধরে। গ্লাসটা নড়াচড়া করতে করতে বলে, ফাক অফ ভিকি, আমি পুরোটাই হারাম এক ব্যক্তি। আমি হারাম কাজ করবো না তো মসজিদে ইমামতি করবো? নাবিদ রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে বলে, মসজিদে ইমামতি করতে না পারলে ওর দিকে হাত বাড়িয়েছিস কেন নিক? যুদ্ধ দিয়ে ভালোবাসা যায় না। আমি তোর সামনে অস্ত্র তুলতে পারবো না। তোকে আঘাত করে রক্তাক্ত হয়তো করতে পারবো, কিন্তু তোকে জানে মারতে পারবো না। অতীত ভুলে যায়নি। যুদ্ধক্ষেত্র আরম্ভ হওয়ার আগে আমাকে আমার ভালোবাসা ফিরিয়ে দে।
যুদ্ধ করতে আমার বরাবরই পছন্দ। রক্ত দিয়ে যখন জমিন ভাসবে তবেই না ছিনিয়ে নিয়ে আসা সার্থক হবে। অন্যের ভালোবাসা ছিনিয়ে নিয়ে আসা কাপুরুষতা। নিক গ্রীবাদেশ নাড়ালো। অন্যের বউর দিকে নজর দেওয়াটা চরিত্রহীনতা। নাবিদের শরীরে কাঁটা দিয়ে ওছে মনে হচ্ছে যেন কেউ বিষাক্ত সূচ ঢুকিয়ে দিয়েছে তার শরীরে। পুরুষদের অসহায় হতে নেই, ভালোবাসার জন্য ধ্বংসের অস্ত্র সর্বাঙ্গে বহন করতেও রাজি সে। তোর বউ হওয়ার আগে সে আমার একজন ছিল, ইভেন এখনো আছে নিক, ভুলে যাস না। এই মেয়েটার জন্য ভিখি থেকে আজ আমি নাবিতে পরিণত হয়েছি। নিক ভ্রু নাচিয়ে হেসে বলে, তোর তো গর্ব করা উচিত ভিকি। আমার বউর জন্য তুই মানুষকে রেপিস্ট জানোয়ার থেকে একজন আদর্শ মানুষে পরিণত হয়েছিস। আমার বউ ছিল বলেই তুই অধর্ম থেকে ধর্মের পথ বেছে নিয়েছিস, অবৈধ থেকে বৈধতে হাতে তুলে নিয়েছিস। আদৌ সত্যি কিনা সন্দেহ হয়। নাবিদ টেবিলের ওপর আঘাত করে চেঁচিয়ে ওঠে, স্টপ দিস ফাকিং ডিসকাশন, আই কান্ট টলারেট ইট। বউ কাকে বলছিস? জোর করে বিয়ে করলেই বিয়ে হয়ে যায় না। মেয়েটাকে জোর করে বদ্ধ রুমে আটকে রেখেছিস। তোর মনে হয় কোনোদিন তুই ওর ভালোবাসা পাবি? দেহের পাগল যখন হবি তখন আমার নিষ্পাপ পাখির উপর কেন হাত বাড়িয়েছিস? তোর পাচার কেন্দ্রে তো সুন্দরী নারীদের অভাব নেই, তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করে নিতে ওকে কেন চিনিয়ে নিয়েছিস শুয়োরের বাচ্চা? নিক শক্তভাবে ঠোঁটের নরম অংশটা কামড়ে ধরে রাখে। ফর্সা মুখটা লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বাড়ির লাল নীল লাইটের আলোতে স্পষ্ট বোঝা না গেলেও গ্যাংস্টার বসের রাগ আন্দাজ করার মতো ঘাড়ে আঙুল ঘেঁষে দাঁত কটমট করে ওঠে। তুষের মণিগুলো তীব্র ক্ষোভে জলজল করছে হিংস্র হায়নার ন্যায়। এক ঝটকায় নাবিদের শার্ট চেপে ধরে এরপর ক্ষুব্ধ নয়নে থাকিয়ে বলে, দেহের পাগল হলে বিয়ে ছাড়া রক্ষিতে বানিয়ে রাখতাম দিনের পর দিন। আল্লাহর কালাম পাঠ করার আগে ওর সতীত্ব ছিনিয়ে নিতাম। আমার ব্লাড রোজ খুব বোকা ভিকি। পুরো দুনিয়া জানে আমার রাগের নিয়ন্ত্রণ নেই। একজন হার্ট ছাড়া সাইকোপ্যাথ। সামনে দাঁড়িয়ে কেউ কথা বলে সাহস পায় না, অথচ সে এমন এমন কথা বলে যেসব কথা অন্য কেউ বললে তার সামান্য রক্তবিন্দুও কেউ খোঁজ পেত না। আমার সঙ্গী হান্টার আর শ্যাডোর আহার হতো। ওর বোকা বোকা কথার জন্য শুধু মায়ের খায়। যদি আমার কথা মতো চলতো, ট্রাস্ট মি, সামান্য আঘাতও আমি ওকে করতাম না। ওকে আঘাত করলে আমার কলিজায় গিয়ে আঘাত লাগে, তবে তাকে মানসিক কষ্ট দিতে আনন্দ অনুভব করে। সবাই যদি বউ হওয়ার যোগ্যতা রাখতো তাহলে রাস্তাঘাটে এত এত প্রস্টিটিউট দেখা যেত না, হোটেলে পুরুষ নিয়ে রং তামাশে মেতে উঠতেও দেখা যেত না। সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে বলেই পুরো মাফিয়ার সাম্রাজ্যের মালকিন হতে পেরেছে। ওকে আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করবো আমি, আবার সেই জায়গায় মলমটা আমিই লাগাবো। মলম লাগিয়ে দেওয়ার ভাগটাও আমি কাউকে দেবো না। প্রস্টিটিউটের অর্থটা তুই খুব ভালোভাবেই বুঝবি ভিকি। অবশ্য তুই তো ছোট থেকে চরিত্রহীন। ভিকি চোয়াল শক্ত করে ফেলে, চরিত্রহীন ছিলাম আমি, তবে সেটা অতীত ছিল আমার। বর্তমানে জুব্বা পড়লে অতীতের ল্যাংটা ছবি ঢাকা যায় না, মেমোরির কোন এক প্রান্তে সেটা থেকে যায়। আমি তো অতীতে ছিলাম, তুই তো বর্তমানেই হয়ে আছিস। পরনারীর সামনে নগ্ন হয়নি, নিজের বউর সামনে হয়েছে। নাবিদ রাগ নিয়ন্ত্রণ করতে করতে পুরো বোতল ওয়াইন গিলেই ফেলে। ভালোবাসার মানুষটার পাশে অন্য পুরুষকে সহ্য করার ক্ষমতা কোনো প্রেমিক পুরুষের থাকে না। নিক সেদিকে তাকে বাঁকা হাসে। নাবিদ বড় বড় নিঃশ্বাস টেনে বলে, পুরো জীবনটাই আমি উৎসর্গ করেছি ভালোবাসার নামে, তুই কতটুকু উৎসর্গ করতে পারবি? কারোর জন্য নিজের কিছু উৎসর্গ করে দেওয়ার মতো বোকা আমি নই। তবে নিজের বউয়ের দিকে যদি কোনো শকুন বা চিলের নজরে পড়ে তাহলে পুরো ধরনীতে ধ্বংসের বন্যা নিয়ে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। ধ্বংস তুই হবি এইটা নিশ্চিত নিক। যত বড় ক্ষমতাধর গ্যাংস্টার বস হোস না কেন, তোর বিরুদ্ধে এখন 18 জন গ্যাংস্টার, তারাও তোদের থেকে কম নয়। তোর মাফিয়া জীবনে শুধু কায়াত শত্রু ছিল, কিন্তু এখন ইগার, রাফায়েল, মার্কো সবাই তোর শত্রুপক্ষের দল। সবটাই কিন্তু এনিকে ঘিরে। তারা একসময় তোর সব থেকে বিশ্বস্ত বন্ধু ছিল, তুই তাদের কাছ থেকে তাদের শিকার কেড়ে নিয়েছিস। মিটিংয়ে রাফায়েলকে গলা টিপে ধরে রক্তাক্ত করে দিয়েছিস। তারা সবাই এখন পাগলা কুকুরের মতো হয়ে আছে। বর্তমানে 10 জন তোর শত্রু, বাকি 8 জন এই চাওয়া থেকে সরে গিয়েছে। কয়দিন লড়াই করবি? আমার পাখিকে আমার কাছে দিয়ে দে। এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কারো নজরে যাবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। শিয়ালের কাছে মুরগি দান করার অফার দিচ্ছি শালা মাদারফাকার। তোর কাছে দেব, যাতে তুই বিয়ে করে বাচ্চার বাপ হতে পারিস। এই নারী দিকে কেউ তাকালেও আমার সহ্য হয় না, ইচ্ছে করে কলিজাটা টেনে নিয়ে আসে। হোক সেটা নারী অথবা পুরুষ। শত্রু দলের সাথে লড়াই করতে গ্যাংস্টার বস একটু বেশি এক্সপার্ট।
প্রয়োজনে নারীকে বুকের মধ্যে লুকিয়ে রেখে জমিন রক্ত দিয়ে রাঙামো, তবুও কোনো পুরুষের নজরে পড়তে দেব না। থেমে 18 জন মাফিয়ার মধ্যে থেকে যদি ভুলে কেউ কোনোদিন এই নারীকে কলঙ্কিত করতে পারে, তাহলে আমি গ্যাংস্টার বস নিক জেফরন সেদিন নিজ হাতে নিজের কলিজা কেটে কুকুরকে খাওয়াবো। নাবিদ শক্ত হয়ে বসে থাকে। নিকের রাগের মাত্রা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে উঠে দাঁড়িয়ে পড়ে, চেয়ার থেকে নাবিদের দিকে ঝুঁকে হিসিসি বলে, আর বললি না তোর ভালোবাসা ছিনিয়ে নিয়ে এসেছে? ভালোবাসা ছিনিয়ে নেয়নি, বরং তুই অন্যের জিনিসের প্রতি এতদিন নজর দিয়ে রেখেছিলি। হাওয়া যেমন আদমের পাঁচজনের নিকটস্থ স্থান থেকে সৃষ্টি হয়েছিল, ঠিক তেমনি এই নারী আমার অস্তিত্বের সবচেয়ে কাছের জায়গা থেকে জন্ম নিয়েছে। আমার জিনিসের দিকে হাত বাড়াস, কত বড় কলিজা! যেদিন ধৈর্য ভঙ্গ হয়ে যাবে সেদিন তোর গলে ছুরি বসে হাত কাঁপবে না। আই রিপিট, একটুও হাত কাঁপবে না। নাবিদ নিকের চোখে চোখ রেখে বলে, ও যদি তোকে ভালোবাসতো তাহলে আমি সব কিছু বিসর্জন দিতে পারতাম। খোদার কসম, একবারের জন্য তোর কাছে হাত পিছাতাম না। কিন্তু সে তোকে চায় না, ঘৃণা করে তোকে। এমন ঘৃণা যে তোর ছটফট দেখলেও হয়তো শান্তি অনুভব করবে। নিক নাবিদের চোখের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, সেই ঘৃণার ভাগটা আমি কাউকে দিতে চাই না। ওকে আঘাত করতে করতে এমনভাবে তৈরি করব যাতে একজন গ্যাংস্টারের সাথে বাস করার স্বপ্ন দেখতে পারে। নরম আর দুর্বল মেয়ে আমার সাথে টিকতে পারবে না। কিন্তু সে দুর্বল। নিক বাঁকা হেসে বলে, কে বলেছে সে দুর্বল? গ্যাংস্টার বস নিক জেভরনের ভার্জিনিটি নষ্ট করেছে এমে। আমাকে সামলানোর ক্ষমতা যার আছে সে দুর্বল ভাবার মতো বোকামি করিস না। আঘাত করলে অসহায় তো নয়, সাহস দেখতে পাই। এই নারীকে অসহায় ভাবার মতো বোকামি করিস না। নাপিত বাক্যহারা হয়ে পড়ে, চেয়ারের মধ্যেই থপ করে বসে যায়, চোখ বন্ধ করে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দেয়। এতদিন আগলে রাখা ভালোবাসাকে কেউ ছুঁয়েছে ভাবতেই যেন হৃদয়টা তার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মাথার চুল খামচে ধরে শক্তভাবে ঘন ঘন নিঃশ্বাস টেনে স্তব্ধ হয়ে বসে থাকে। নিক ছুঁচ কামড়ে হেসে বার থেকে প্রস্থান করার জন্য পা বাড়ায়। নাবিদ রাগে গর্জে উঠছে, আমাকে আমার ভালোবাসা না দিয়ে অতীতের সেই ফিকি হতে বাধ্য করিস না নিক। নিক কিছুক্ষণের মধ্যেই থেমে যায়, দৃষ্টি সামনের দিকে রেখে শক্ত গলায় বলে, অপেক্ষায় থাকবো, তবে এই মুহূর্তে ওকে তোর অতীত জানানো প্রয়োজন। তোর আসল পরিচয় কে, তুই, তোর বাপের গভীরতা ঠিক কতটুকু, কি বলিস? কথা দিয়েছিস তুই। তুই বলেছিলি আমার অতীত নিয়ে নিকে কিছু বলবি না। তুই নিজেও কথা দিয়েছিলি আমাদের মাঝে আর আসবি না। কথা দিয়েছিস বলে আমি নারীকে কিছু জানাইনি। তাহলে কেন বারবার আসছিস? দুর্বল জায়গায় আঘাত করছিস। এই নারীর দিকে চোখ দিলে তো দুর্বল জায়গাটা কেটে ফেলতে পারি। সময় আসলে দেখিয়ে দেব। আপাতত অন্য নারীর সাথে চিল কর। নিক আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে নিষিদ্ধ রুম থেকে বেরিয়ে যায়। নিকের কথাটা বুঝতে নাবিদের অনেকক্ষণ সময় লাগলো। মুহূর্তে চোয়া শক্ত হয়ে আসে তীব্র ক্ষোভে। টেবিলের উপর রাখা সব কিছু এক ঝটকে ফেলে দেয়। ভাঙা কাচের আঘাতে হাত কেটে রক্তাক্ত হয়ে যায়, তরল গড়িয়ে পড়তে থাকে হাত থেকে। লাল রক্তে ভেসে যাচ্ছে পুরো টেবিল। নাবিদের 2 চোখে যেন সেই রক্ত থেকেও লাল হয়ে উঠেছে। কণ্ঠে বিষ ছেলে বলে, সময় আসতে দে নিক। প্রথম ছুরিটা আমিই চালাবো। আমিও দেখবো কে যেতে, গল্পের ভিলেন নাকি গল্পের নায়ক। বাগান বাড়িতে থাকার জন্য মাত্র 3টা রুম। এই বাগান বাড়িতে মূলত নিক আর আরিশের প্রয়োজনে এখানে আসলেও একটা রুমে আরিশ, অপর রুমে নিক, অন্যটার মধ্যে অধিরাজ নিদ্রা যাপন করে। কিন্তু বর্তমানে 2টা রুম থাকার যোগ্য, অপর রুমটার মধ্যে কিছু গোপনীয় জিনিস রাখা হয়েছে। বাকি যে বড় বড় রুম রয়েছে সব কিছুর মধ্যেই গোপন মাল। যে রুমে তালা একমাত্র গ্যাংস্টার বস ছাড়া কেউই খুলতেই পারবে না। নাজলি নিজের রুম ছেড়ে আরিশের রুমের মধ্যে প্রবেশ করে। আরিশ এই মুহূর্তে ল্যাপটপের মধ্যে কাজে ব্যস্ত, কপাল কুঁচকানো আর মুখ তুলনার থেকেও বেশি গম্ভীর। নাজলি রুমে প্রবেশ করতে আরিশ চোখ তুলে তাকায়, চোখে পড়ে হাসি দিয়ে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। আরিশ চোখ শক্ত করে ধমক দিয়ে বলে, হাউ ডেয়ার ইউ ফাকিং গার্ল! অনুমতি ছাড়া রুমে প্রবেশ করার সাহস পেলে কিভাবে? নাজলি রেগে গেল, অত্যন্ত বিনয়ের সাথে বলে, নিজের স্বামীর রুমে আসতে অনুমতির প্রয়োজন হয় না। আরিশ এই স্বামী নামক শব্দটা সহ্যই করতে পারে না, রাগ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নাজলি যেন রাগাতেই
আরো বেশি মজা পায়। সে খুব ভালো করে জানে আর যাই হোক তার সাথে স্বামীর অধিকার খাটাবে না, কারণ রুমের প্রতিটি জায়গায় সিসি ক্যামেরা বসানো আর ক্রিমিনাল লিডার জেনে বুঝে এইসব করতে আসবেই না। এই বিষয়ে নাজলি একদম বিশ্বাসী। ইজ্জত নিয়ে কোনো চিন্তা নেই। যখন এইসব নিয়ে চিন্তা নেই তখন ক্রিমিনালের বাচ্চাকে রাগাতে পিছু পা হবে কেন? আরিশ রেগেও যেন প্রকাশ করলো না, শক্ত গলায় বলল। মার খেতে না চাইলে রুম থেকে বের হও। নাজলি চোখ ছোট ছোট করে বলে, আপনি আমাকে মারবেন আর আমি বসে বসে কি সিনারি দেখবো? আরিশ তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে। ক্ষমতা আছে আমাকে কিছু করার? নাজলি ছোটে বাঁকা হাসি ফুটিয়ে বলে, একবার যে চেপে ধরেছিলাম সেটা কি ভুলে গিয়েছেন ক্রিমিনাল বস? আরিশ আচমকা কেসে উঠছে। নাজলি ঠোঁট কামড়ে হেসে আরিশের দিকে তাকায়। একজন আদর্শ স্ত্রীর মতো আরিশের কাছে এগিয়ে যায়। পিঠে হাত রাখতে আরিশ এক টানে বিছানায় ফেলে দেয়। নাজলি বুঝে ওঠার আগে নাজলির উপরে উঠেই আসে। বিছানায় 2 হাত চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, জ্বালাচ্ছ কেন এইভাবে? শান্তিতে থাকতে ভালো লাগে না? ইজ্জতের ভয় নেই? নাজলি ছোট জন্য ছটফট করে উঠছে। আরিশও আরো শক্তভাবে চেপে ধরে। নাজলি শান্ত হয়ে আসে, মিহি আওয়াজ অথচ শক্ত গলায় বলে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আরিশ নাজলির দিকে আরো একটু ঝুঁকে বলে, কিছুই তো করলাম না, ব্যথা পাচ্ছ কেন? আরিশের কথায় নাজলি তেলে বেগুনে জ্বলে ওঠে। আরিশকে সরাতে সরাতে চেঁচিয়ে ওঠে, অসভ্য পুরুষ, এইসব লাগামহীন কথাতে ভবিষ্যতে ঠাটা পড়ুক। নাজলি চেঁচানোতে যেন আরিশের রাগটা আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। চোয়ালটা শক্তভাবে চেপে ধরে বলে, গলায় আওয়াজ আসে কোথা থেকে এত? আমার ভবিষ্যতের উপর শত্রুতা কি তোর? বারবার এইটাকে টানিস কেন? নাজলি সামান্য লজ্জা হাসপাস করে উঠে। গাল এমন শক্তভাবে চেপে ধরতে ব্যথাও পাচ্ছে প্রচন্ড। লজ্জাটা ভুলে গিয়ে আরিশকে সরানোর চেষ্টা করে বলে, গাল ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। আর একদম তুই তুকারি করবেন না। যখন বউ মানেন না তখন তুই সম্বোধন করেন কোন অধিকারে? আরিশ আরো শক্তভাবে চেপে ধরে। তোদের মতো মেয়েদেরকে বউ নয় বিছানাতেই মানায়। আর আরিশ ইলহামের রুচিতে এতটাও দুর্ভিক্ষ নামেনি যে তোকে বউ হিসেবে গ্রহণ করবে, আর বিছানায় তো আরো আগেও নেবে না। তীব্র অপমানে নাজরির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। ব্যথায় ছটফট করতে থাকা রমণী শান্ত হয়ে যায়। চোখে পানি নিয়েই আরিশের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, কারণ আমাদের মতো মেয়েদের বউ বানানোর জন্য যোগ্যতা নেই আপনাদের। আমাদের মতো মেয়েদের কাছে আপনারা ডিজার্ভ করেন না। আপনারা ডিজার্ভ করেন রাস্তার প্রস্টিটিউট আর পতিতালয়ের নারীদের। পবিত্র নারীদের সান্নিধ্য পেলে আবার সহ্য হবে না আপনাদের। কথায় আছেন না, কুকুরের পেটে ঘি হজম হয় না। আরিশ হিংস্র চোখে তাকায় নাজলির দিকে। খ্যাপা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে নাজলির উপর। তীব্র ঘর্ষণের উষ্ঠের সাথে উষ্ঠ মিলিত করে ফেলে। নাজলি ব্যথায় আরিশের বুকে ধাক্কা দেয়। একজন পুরুষের কাছে একজন নারীর শক্তি বরাবরই তুচ্ছ। আরিশ এক হাতে নাজলির পেটের নরম অংশ খামচে ধরে নাজলি আরিশের বুকে একাধারে আঘাতই করতে থাকে। আরিশ পুনরায় নাজলির হাত দুইটা এক হাতে শক্ত করে চেপে ধরে। ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। নাজলি শান্ত কণ্ঠে বলে, কাল সাপের রূপে বেরিয়ে আসলেন তাহলে? যখন সব কেড়ে নেওয়ার ইচ্ছে ছিল এতদিন ভালো হওয়ার নাটক কেন করেছেন? আরিশ গলার নিচের অংশে কামড় বসিয়ে নাজলির চোখে চোখ রাখে। গলায় চেপে ধরে বলে, একজন পুরুষকে রাগাতে চলে আসো কোন সাহসে? এখন ভয় পাচ্ছ কেন? নাজলি তেজি কণ্ঠে বলে, আমাকে এখানে আটকে রেখেছেন কোন অধিকারে? শান্তিতে থাকবেন ভেবেছেন? ক্ষণে ক্ষণে চালিয়ে মারবো। জানি একদিন সব হারাতে হবে, তবে আপনাদের হারিয়ে আমি শান্ত হব। আরিশ নাজির রক্তাক্ত ঠোঁটটার দিকে তাকায়। কেটে গিয়েছে অনেক জায়গায়। কাটা জায়গায় শক্তভাবে আঙুল চেপেই ধরে। নাজলি ব্যথা চোখ বন্ধ করে ফেলে। আরিশ আঙুল সরায় না, একইভাবে চেপে ধরে বলে, এত তেজ কেন তোমার? ভয় করে না? কাপুরুষকে ভয় করতে নেই। বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচো, নচেত বাঁচার প্রয়োজন নেই। কারণ পায়ের নিচে পড়ে থাকার মতো মেয়ে আমি নই। আরিশ নাজলির চোখে চোখ রেখে চোয়া শক্ত করে বলে, তোমার অতিরিক্ত সাহসিকতা তোমার বিপদ ডেকে আনবে। তোমার কল্পনাতেও নেই আমি কেমন। নাজলির সুযোগ বুঝে লম্বা নখ দিয়ে আরিশের হাত খামচে ধরে। কিছুক্ষণের ব্যবধানে নখ গেঁথে যায় মাংসের ভিতর। লাল রক্ত বেরিয়ে আসে। আরিশ কপাল কুঁচকে তাকায় সেদিকে। নাজলিও সেদিকে তাকিয়ে বলে,
আমাকে রক্তাক্ত করেছেন তাই আমিও রক্তাক্ত করলাম, প্রতিশোধ। জাস্ট জায়গাটা ভিন্ন। আপনি ঠিক কতটা খারাপ সেটা পূর্ণ জ্ঞান না থাকলেও যতটুকু জানি সেটা দিয়ে আপনাকে ঘৃণা করার জন্য যথেষ্ট, আপনার মুখে থুতু ফেলার জন্য যথেষ্ট। তাই আর অতিরিক্ত জানতে আগ্রহী নই। আরিশ আঘাত করতে গিয়েও থেমে যায়। এক ঝটকায় নাজলিকে ধাক্কা মেরে সরিয়ে উঠে বসে। নাজলি ছুট কামড়ে হেসে ফেলে। এই হেরে যাওয়াটা দেখলে সে শান্তি অনুভব করতে পারে। আরিশ নিকের উদ্দেশ্যে কিছু বিশ্রী গালি প্রয়োগ করে, তবে সেটা নাজলি শুনতে পায় না। নাজলি সেদিকে পাত্তা না দিয়ে শান্ত গলায় বলে, আমার বোন কেমন আছে? যেমন থাকার তেমন আছে। সুস্থ নাকি অসুস্থ? পরের বউ সম্পর্কে জানতে আমি ইচ্ছুক নই। একসময় তো ভালোবাসতেন, নাকি সেই ভালোবাসাটাও মিথ্যা ছিল? সৌন্দর্যের মোহে পড়েছিলাম, ভালোবাসা নয়। এখন নিকের ওয়াইফ, তাই এই ভালোবাসা নিয়ে পরের বার কথা তুলবে না। ওয়াইফ মাই ফুড। আমার বোনকে নাপিত ভালোবাসে, এনির জন্য নাপিত আছে। আপনাদের মতো নরপশুর সাথে কখনো রাখবো না। আরিশ ভ্রু নাচিয়ে বলে, নাবিদকে ভালোভাবে চেনো? না চেনার কথা ছিল? ভালো ব্যক্তিদের সবাই চিনে। নাবিদ আসলে কে সেটা জানো? মানে? মানে তোমাদের আদর্শবাদ নাবিদের অতীত জানো? কে ছিল সে, তার পরিচয়? নাজলি শান্ত থেকে বলে, নাবিদের আসল পরিচয় কি? নিজেই খুঁজে নাও। আপনাকে প্রশ্ন করছি আমি। উত্তর দেব ভাবলে কিভাবে? যখন উত্তর দিবেন না তখন এই প্রসঙ্গ টেনেছেন কেন? আমার ইচ্ছে। নাজলি চোয়াল শক্ত করে বলে। নাজলি বিরক্ত হয় এমন তারা উত্তরে। সবাই যে উজ্জ্বল অতীত নিয়ে বাঁচবে তার তো কোনো মানে নেই। পৃথিবীর অধিকাংশ ব্যক্তির অতীত ঘাটলে খোলাটে আসবে। অতীত দেখে নাবিদকে বিচার করা হয়নি, তবে তার বর্তমানে খুব সুন্দর, সে আগলে রাখতে জানে। আমি আমার বোনের সাথে দেখা করতে চাই। যেখানে আমার দেখার অনুমতি নেই সেখানে তোমার দেখা করাটা বিলাসিতা। নাজলি অবাক হয়ে বলে, মানে? আরিশের সাবলীল উত্তর। নিক ছাড়া একটা পাখিও তাকে দেখার অনুমতি নেই। নাজলির ভেতরটা কেঁপে ওঠে, ধপ করে বিছানায় বসে পড়ে, অসহায় দুর্বল কণ্ঠে বলে, তার মানে কারাদণ্ড জীবন? কিছুটা, তবে স্বামীর আদর্শ হাক আছে এই জীবনে। নাজলি তাচ্ছিল্য হেসে বলে, আদর্শ হাত নাকি অত্যাচার? স্বামী স্ত্রীর ব্যাপারে আমি কেন জানতে যাব? আপনি না জানলেও আমি জানবো। আরিশ কপাল কুঁচকে বলে, তোমার লজ্জা করছে না? নিজের বোনের ব্যক্তিগত রুম দেখার চিন্তা ভাবনা করছো? নাজলি থমথমে খেয়ে যায়। নাজলির থমথমে মুখ দেখে আরিশ শান্ত কণ্ঠে বলে, যে মিনারে মাফিয়ারা ঢুকতে পারছে না সেখানে ঢোকার চিন্তা করো কিভাবে? জান নিয়ে ফিরবে ভেবেছো? নাজলি শক্ত হয়ে বসে থাকে, কোনো রেসপন্স নেই। আরিশ ধমক দিয়ে বলে, ক্ষমতা শেষ আর ঝগড়া করবে না? বের হও রুম থেকে। নাজলি কোনো বাক্য খরচ খুললো না। এরই চিন্তা মাথা হ্যাং হয়ে আসছে, এই লোককে পরে জ্বালানো যাবে। রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতে অধিরাজের সম্মুখীন হয়। চোখের সামনে কাউকে দেখে ছোট ঢেকেই ফেলে। অধিরাজকে দেখে বিরক্তি নিঃশ্বাস ছাড়ে। নাজলি সিঁড়ির মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। অধিরাজ শক্ত কঞ্চ করে বলে, সাইড দিন। নাজলি চোখ ছোট ছোট করে বলে, কেন? স্যারের কাছে যাব। এদের মতো ধবল রোগীর সাথে আপনি অমাবস্যার কিভাবে যোগ হলেন? অধিরাজ চোয়াল শক্ত করে বলে, আফ্রিকার যে মাটিতে দাঁড়িয়ে আছেন আমি সেই মাটির ছেলে, আপনার মতো 2 দিনের অতিথি নই। তাই বলে এত কালো হবেন? অন্ধকারে কেউ তাকালে তো ভয় পেয়ে যাবে। ভাগ্যিস কালো হয়েছে, আপনার মতো ধবল রোগী আর ঘোড়ার লেজের মতো লালচুল হয়নি। নাজলি কটমট চোখে তাকে অধিরাজের দাঁত বের করে হেসে পাশ কাটিয়ে চলে যায়। অধিরাজ চলে যেতে নাজলি পিটপিট করে উঠছে, দুইটাই হাফ লেডিস, মেয়েদের মতো ঝগড়াতে এক্সপার্ট, বাকিটার কথা জানার নেই। রাতের অনন্তময় অন্ধকার যখন পৃথিবীর প্রান্তর জুড়ে নিস্তব্ধতার গভীরতর স্তর স্থাপন করে, তখন সমগ্র পরিবেশ যেন এক অদৃশ্য চাপের আওতায় স্তব্ধ হয়ে পড়ে। সেই স্তব্ধতার অন্তর্গত ক্ষুদ্রতম নড়াচড়া বাতাসের হালকা স্পর্শ বিরাজ করে। পাতার অতি সূক্ষ্ম কম্পন পর্যন্ত মনে হয় এক ব্যাঘাতময় প্রতিফলন সৃষ্টি করে, যা অনাকাঙ্ক্ষিত আতঙ্ক এবং নীরব রোমাঞ্চের সমন্বয় মানুষের মনকে অনিয়নে উত্তেজনায় আবদ্ধ করে।
চাঁদের ক্ষীণ রূপালী আলো যখন অন্ধকারে অতল স্তর ছড়িয়ে পড়ে, তখনই ঘন ও দুর্বল ছায়াগুলি এমন এক জটিল প্রক্ষেপে তৈরি করে যা দেয়াল, মেঝে, কাঠের তৈরি আসবাবপত্র এবং বাতাসে অদৃশ্য অণুসমূহকেও যেন জীবন্ত এক মহাসংগঠন হিসেবে উপস্থিত স্বীকার করতে বাধ্য করে। দূরবর্তী জনপদ থেকে ভেসে আসা যান্ত্রিক বা প্রাণীসত্তার সৃষ্টি অপ্রত্যাশিত শব্দ সেই নিস্তব্ধতার বিশাল কাঠামোতে মুহূর্তের জন্য প্রবেশ করলেও শীঘ্রই তা আবার অদৃশ্যতার হয়ে যায়। নক্ষত্রময় আকাশের নীরব স্নিগ্ধতা এবং তার প্রতিটি জ্যোৎস্নার ক্ষুদ্রতম প্রতিফলন যেন এক অদৃশ্য আদালতের মতো মানব মনকে পরীক্ষার জন্য দাঁড় করিয়েছে, যেখানে সময়ের প্রতিটি সেকেন্ড দীর্ঘায়িত হয়ে অনন্তকাল হয়ে ওঠে এবং বাতাসের প্রতিটি নরম দোলা এবং তীক্ষ্ণ ভাবে অনুভূত হয়, যেন তা কোনো গোপন অলৌকিক নিঃশ্বাসের পরিচায়ক। রাতের নিস্তব্ধতায় বদ্ধ রুমে বসে ফুপিয়ে কান্না করছে অষ্টাদশী কন্যা। লাল কালোর মিশ্রণে বেজের সিটে বসে আছে ভয়, অন্ধকার সব কিছুর সাথে নীরবে যুদ্ধ করছে। ঠিক সেই সময় আগমন ঘটে গ্যাংস্টার বসের। রাত তখন হয়তো 1টার কাছাকাছি। এনি কান্না বন্ধ করে দেয়, থম মেরে বসে থাকে এক জায়গায়। বুকের ভেতর ধুকধুক করছে। মেডিসিনের প্রভাবে আজ সারাদিন ঘুমিয়েছে। নিক ধীরে ধীরে এনির দিকে এগিয়ে আসতে থাকে। পায়ের শব্দ যত এগিয়ে আসতে থাকে, এনির ভয়টাও ঠিক ততটা তীব্র হতে থাকে। ভয়ে নিজের জামা ভালোভাবে চেপে ধরে, গলা শুকিয়ে আসছে তার, পানি পিপাসা, ছটফট করে উঠছে মন। আচমকা শুনে বেঁচে যায়। ভয়ে কারোর শার্টের অংশ চেপে ধরে, নাক মুখ খিচে ফেলেছে। নিক এনিকে নিয়ে বারান্দায় চলে যায়। সে নিজে ভালোভাবে তাকাতে পারছে না, এদিকে সেদিকে ঝলে পড়ছে মাতালের মতো। ডিভানের উপর বসে পকেট থেকে কিছু একটা বের করে এরপর এটার সাহায্যে বারান্দার সমস্ত কাঁচই খুলে দেয়। সাথে সাথে রাতের ঠান্ডা বাতাস তাদের দুজনের শরীরে এসে আশ্রয় পড়ে। এনি ভয়ে এখনো নিকের বুকে মুখ লুকিয়ে আছে। শরীরে বাতাসের স্পর্শ অনুভব করতে বুক থেকে মাথা তুলে কাঁচ খোলা দেখে অবাক হয়ে যায়। দূর আকাশে রাতের তারাগুলো চিকচিক করছে। পূর্ণিমা চাঁদের আলো যেন সবচেয়ে বারান্দায় চলে আসতে চাইছে। এতদিন পর চিরচেনা প্রকৃতি দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। হ্যাঁ, এটাই তো তার জীবন। খোলা আকাশের নিচে মুক্ত পাখির মতো ডানা ঝাপটানো। বদ্ধরুমে আটকে থাকা তো নরকবাস, এটা কোনো জীবন নয়। এনি মন শান্ত করতে চোখ বন্ধ করে ফেলে। বাতাসের মিষ্টি গন্ধ অনুভব করতে লম্বা একটা শ্বাস টানে। নিকের উরুর উপর বসে আছে সেই খেয়াল তার নেই। গলায় কারোর স্পর্শ অনুভব করতে কেঁপে উঠছে। নিককে এমন বেপরোয়াভাবে স্পর্শ করতে দেখে ভরকে যায়। নিকের কোল থেকে নামার জন্য ছটফটি ওঠে, কিন্তু নিক শক্তভাবে এনির কোমরটা জোরে আরও চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। এরপর গলায় মাদকতা মিশিয়ে বলে, নরনা ব্লাড রোজ, আমাকে শান্তিতে নিঃশ্বাস নিতে দাও। নিকের এমন নরম কণ্ঠে অবাক হয়ে যায়। আজ তো কোনো ওয়াইনের গন্ধ পায়নি সে। যখন মদ খায়নি তখন মাতলামো করছে কেন? এনি নিম্ন আওয়াজে বলে, ছাড়ুন আমায়। নিক এনির তীরে ছোট্ট করে চুমু খেয়ে বলে, এইভাবে বসে থাকো, অশান্ত মনটাকে শান্ত হতে দাও। আমাকে ভয় পাও জান? এনি চমকে হচ্ছে নিকের মুখে নতুন সম্বোধন শুনে। আর এত নরম ব্যবহারও সহ্য হচ্ছে না। কি খেয়েছেন আজ? ড্রাগস নিয়েছে, শান্তি পাচ্ছি না কোনো কিছুতেই। আমার মানসিক শান্তির প্রয়োজন ব্লাড রোজ, একটু শান্তি দাও আমাকে। আমি শান্তি কিভাবে দিব? ড্রাগস নিয়েছেন কেন? নিক শব্দ করে হাসলো। এনিকে বুকের সাথে আরো ভালোভাবে মিশিয়ে বলে, আমাকে ভয় পাও রোজ? এনি টলমলে চোখে তাকায় চারিপাশে, ঠোঁট কামড়ে কান্না আটকাতে থাকে। এনিকে রেসপন্স করতে না দেখে নিক গলায় কামড় বসায়। কথা বলছো না কেন? ভয় পাও আমাকে? ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? নিক বাচ্চাদের মতো এনির গলায় নাক ঘষে, এরপর গালে চুমু খেয়ে বলে, তুমি আমাকে ভয় পাবে না ব্লাড রোজ। আমি রেগে গেলে তুই ছাড়া আর কে সামলাবে? কেউ নেই আমার এই পৃথিবীতে। আমি একদম একা। যন্ত্রণা ছটফট করলে অধিকার দেখিয়ে মলম লাগিয়ে দেওয়ার মতো কেউ নেই। জ্বরে মরে গেলেও হাত বলে দেওয়ার মতো কেউ নেই। তোকে আমার পাশে চাই, আমার শূন্য পৃথিবীতে তোকে চাই বেবি গার্ল।
মনের অজান্তে এইসব বলছেন আপনি। যখন নেশা কেটে যাবে তখন আমাকে আবারও আঘাত করবেন, বিকৃত দৃশ্য দেখিয়ে মানসিক যন্ত্রণা দেবেন আমায়। আপনি সাধারণ মানুষ নন। আপনার ভেতরে ভালোবাসার হার্ট কিচ্ছু নেই। রোবটের মতো এমন একটা সাইকোর সাথে কি করে থাকবো আমি? বাঁচবো মনে করেন আপনি? নিক গলা থেকে মুখ তুলে এনির মুখটা দুই হাতের মাধ্যমে আগলে নেয়, চোখের পানি মুছে দিয়ে দুই চোখে চুমু খায়। এরপর কপালে কপাল ঠেকিয়ে রাখে কিছুক্ষণ। পিনপিন নীরবতা চারিপাশে, দুজনেই গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের কাছে। নিক এনির নাকে নাক ঘষে বলে, এই যান্ত্রিক হাড়টা প্রতিবার তোর উপস্থিতিতে কম্পিত হয়ে ওঠে, এই হৃদয়টা তোর অনুপস্থিতিতে রক্তাক্ত হয়ে ওঠে। তোর সমস্ত ঘৃণা আমার হোক, এই ঘৃণার মধ্যে একটু ভালোবাসা চাই। একটু ভালোবাসা নিয়ে তাকালে ঘৃণার দৃষ্টি ভরে যেতে পারবো। এনি স্তব্ধ হয়ে যায়। নিক তার কাছে থেকে ভালোবাসা চাইছে, এনি কান্না আটকে রেখে বলে, আপনি স্বাভাবিক নন। আমার একটা বদ্ধ রুমে বন্দি করে রাখেন, আপনি কারো সান্নিধ্যে যেতে দেন না। নিক এনির গালে গাল ঘেঁষে বলে, এতে কষ্ট পাও তুমি? অনেকদিন পর এমন কোমল আচরণে এনির কান্নার বেগ আরো বেড়ে যায়। তবে সেই কান্না শব্দ হয় না, বাচ্চাদের মতো চোট ভেঙে বলে, কষ্ট লাগে, অশান্তি অনুভব করি, দম বন্ধ হয়ে আসে আমার। নিক এনির গালে গাল ঘেঁষে বলে, তোমার দিকে কেউ তাকালে আমার দম বন্ধ হয়ে আসে। তোমার এত সুন্দর হওয়া উচিত হয়নি ব্লাড রোজ। যে দেখে সেই কেন মোহিত হয়ে যায়? তোমার দিকে কেউ তাকালে আমি সহ্য করতে পারি না। হৃদয় রক্তকরণ হয়েছে, হাত নিষ্পিস করে উঠে কলিজাটা টেনে নিয়ে আসতে মস্তিষ্ক শূন্য হয়ে যায়। এনি কেঁপে উঠছে নিকের স্পর্শে। নিককে সরিয়ে দিয়ে বলে, আপনি তাকান না কারো দিকে। গড প্রমিস, তুমি সেই নারী যাকে দেখে গ্যাংস্টার বস নিক জেভরান প্রথম মোহিত হয়ে দেখেছে। আপনি আমার দিকে মোহিত হয়েছেন? কি দেখে মোহিত হয়েছেন? নিক এনির দুই গালে হাত রেখে বলে, তোমার নীল চোখ, সোনালি লম্বা কেশ, দুই গালের টোল, তিনটা জিনিস আমি মাদকের থেকে বেশি আসক্ত হয়ে পড়ি। এনি বলিন হেসে বলে, আপনি যখন আমার জীবনে এসেছেন তখন কাল বৈশাখী ঝড় হয়ে কেন এসেছেন? কেন আমার গুছানো জীবনটাকে তছনছ করে দিলেন আপনি? একজন মানুষ রূপে পাপাচারে লিপ্ত জানোয়ার হয়ে কেন আসলেন? একজন আদর্শ প্রেমিক হয়ে আসলে কি এমন ক্ষতি হতো? আপনার ঠোঁটের নিচের তিলটা আমায় খুব টানে, তবে আপনাকে দেখে থেমে যাই আমি। ঘৃণা চলে আসে হৃদয়ে। সবকিছু থেকে আমায় আগলে নিয়েছেন ঠিক, কিন্তু আগলে রাখতে জানেননি আপনি। তছনছ করে দিয়েছেন আমার সবকিছু। সাজানো জীবনটাকে নরক বানিয়ে দিয়েছেন। কখনো ভালোবাসতে পারবো না আমি আপনাকে। আই হেট ইউ গ্যাংস্টার বস নিক জেভরান। কাকে ভালোবাসো? নাবিদকে? নাবিদকে ভালোবাসো তুমি? এনি নিকের চোখে চোখ রেখে শান্ত গলায় বলে, সেই সুযোগটা দেননি, ভালোবাসার আগে ছিনিয়ে নিয়েছেন। নিক যেন শান্তি পেল। এনি ঠোঁটে শক্তভাবে চুমুকে সোজা হয়ে বসে। অতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলে এখন সে নিজের মধ্যে নেই। আচমকা কিছু শব্দে নিক কপাল কুঁচকে ফেলে। দূর থেকে দেখা যাচ্ছে কোনো একটা আলো, একদম এনির মাথা বরাবর আলোটা এসে ঠেকেছে। নেশায় চেপে থাকা মাথাটা যেন সচল হয়ে উঠতে চাইছে। সময় ব্যয় না করে বাম হাতের সাহায্যে এনিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। সেকেন্ডের ব্যবধানে এক বিকট শব্দ, চারিপাশে স্তব্ধ হয়ে যায়। এনি মেঝেতে পড়ে থাকা অবস্থায় দুই কান চেপে ধরে। রক্ত ছিটকে পড়ে তার চোখে মুখে। মুখে ভেজা কিছু অনুভব হতেই হাত দিয়ে স্পর্শ করে। হাতে পায়ে লাল রক্ত দেখে নিঃশ্বাস ঘন হয়ে আসে। কাঁপা কাঁপা দৃষ্টিতে সামনে তাকাতে দুই কদম পিছিয়ে যায়। আতঙ্কে জমে ওঠে তার শরীর। কান্না করতেও যেন সে ভুলে গিয়েছে গ্যাংস্টার বসের কালো শার্টের উপর দিয়ে রক্ত ভেসে উঠেছে ধীরে ধীরে। নিক হাত দিয়ে বক্ষ চেপে ধরে রেখেছে। তার পুরো দৃষ্টি বাইরে প্রাঙ্গণ ঈগল পাখির ন্যায় তীক্ষ্ণ। চোখ দুইটা শিকারীর সন্ধান করছে। পুরো মুখে লাল হয়ে আছে ধূসর চোখ দুইটা, ভয়ঙ্কর রকম ক্রোধ হয়ে আছে। এনি ফ্লোরে পড়ে থাকা অবস্থায় আতঙ্ক নিয়ে নিকের দিকে তাকিয়ে আছে। মাথা ঘুরে আসছে তার রক্ত দেখে। ঘরের নিস্তব্ধতা হঠাৎ সৃষ্টি হওয়া অস্থির নড়চড়াটাও যেন সময়ে বুকে এক প্রচণ্ড ধাক্কার মতোই আঘাত এনেছে। গ্যাংস্টার বস যিনি এতক্ষণ পর্যন্ত অটল পাথরের মতো দাঁড়িয়েছিলেন, সময়ের ব্যবধানে সামান্য হেলেই পড়ে। এনি মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। তার চোখ দুইটা দুই পা পিছিয়ে যায়। যেতে যেতে অবিশ্বাস্য বিস্মৃত হয়ে ওঠে।
মনে হচ্ছে কোনো শীতল স্রোত হঠাৎই তার শিরদাঁড়া বেয়ে নেমে গেছে। সে মুখে হাত চেপে ধরে রেখেছে ভয়ে, কিন্তু সেই হাতের আঙুলগুলোই মনে হচ্ছে তাকে বিশ্বাসঘাতকতার মতো কাঁপিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। এনি নিঃশ্বাস আটকে আসছে। এনি ভুলে যায় নিজের অবস্থান, ভুলে যায় সামনে থাকা ব্যক্তিটিকে। অস্থির হয়ে উঠে তার ব্যথা নিবারণের জন্য। মনে হচ্ছে গুলিটা তার বুকে এসে লেগেছে, কেউ তাকে গুলিবিদ্ধ করেছে। একটা গুলিতে থেমে নেই, উপর থেকে কেউ অসংখ্য গুলি ছুড়ছে। নিক যথাসম্ভব প্রতিঘাত করার চেষ্টা চালাচ্ছে। একটা বুলেট এসে একদম বাম হাতের ফুলে উঠা মাংসপেশি ভেদ করে বের হয়ে যায়। গুলির শব্দে এনি কান চেপেই ধরে আছে। এক কোণে আতঙ্কে জমে উঠেছে সে। নিকের 2 হাত থেকে প্রয়োজনের বেশি ব্লিডিং হচ্ছে। গায়ে থাকা শার্টটা ছিঁড়ে গিয়েছে, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে সাদা মার্বেল টাইলসের ওপর। এমন মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে লোকটা কেমন শক্তভাবে সামলাচ্ছে সবকিছু। নিকের অবস্থা দেখে চিৎকার করে উঠে, আপনার হাত প্লিজ, রুমে যান, শুনছেন? প্রতিঘাত পরে করবেন, এখন রুমে যান প্লিজ, ব্লিডিং হচ্ছে, আঘাতের সম্মুখীন হচ্ছেন আপনি, শুনুন না।